আজ আপনাদের শোনাবো কেন ইরানকে আক্রমণ করে ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের সরকার ফেলা কিংবা তাকে পরাস্ত করা যুদ্ধ করে অসম্ভব। আর এর পেছনে যে সবচাইতে বড় রহস্য, তার নাম হলো দাফায়ে মোজাইকি অর্থাৎ মোজাইক ডিফেন্স সিস্টেম। এর আগে বাংলায় কোনো ইউটিউবার এখনো পর্যন্ত ইরানের যে মোজাইক ডিফেন্স সিস্টেম তার উপরে কোনো ভিডিও হয়নি। ইরানের এই শক্তির রহস্যর বিষয়ে গবেষণামূলক তথ্যভিত্তিক উপস্থাপন করতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন ইরান আক্রমণ করে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মধ্য দিয়েই তারা ইরানকে ডিক্যাপিটেট করবে, অর্থাৎ মুন্ডুচ্ছেদ করবে। ইরানের যে শাসন প্রণালী তার প্রধান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মধ্য দিয়েই তারা ভেবেছিল ইরান হুড়মুড় করে ভেঙে পড়বে তাসের ঘরের মতো, বালির বাঁধের মতো। কিন্তু হলো ঠিক তার উল্টো। ইরান যুদ্ধের 37তম দিনে এসেও ইরানকে আগের চাইতে বরং আরো বেশি শক্তিশালী দেখাচ্ছে আমেরিকা ইসরায়েলের চেয়েও। রহস্য একটাই, দেশ এক, কিন্তু সেই দেশের মধ্যে 31টি স্বতন্ত্র স্বাধীন সেনাবাহিনী মজুত আছে। আমেরিকা বা ইসরায়েল তারা যখন ইরানকে দেখেছিল একটি দেশের ম্যাপ হিসেবে, কিন্তু সেই দেশের অভ্যন্তরেই 31টি স্বতন্ত্র দেশ লুকিয়ে আছে। আর এই 31টি দেশের নিজস্ব সৈন্যবাহিনী, তার কমান্ড সিস্টেম রয়েছে। ফলে একটি প্রভিন্সের যদিও পতন হয়, ধরে নিলাম কথা তেহরান সিটি, তেহরান প্রভিন্সের পতন হয়ে গেল, সেখানকার সামরিক ব্যবস্থা সম্পূর্ণ অবলিটারেট করে দিল ডোনাল্ড ট্রাম্প। তারপরেও 30টি প্রভিন্স সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আর সেই 30টি প্রদেশ যখন এককভাবে যুদ্ধ শুরু করবে, তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে পরাস্ত করা, তার শাসন প্রণালীকে ভেঙে দেওয়া, ইসলামিক রিপাবলিকে ধ্বংস করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এই কারণেই ইরান পৃথিবীর একমাত্র সামরিক দেশ যার রয়েছে মোজাইক ডিফেন্স সিস্টেম। পৃথিবীতে অন্যান্য দেশের ক্ষেত্রে সেখানে চিফ অফ স্টাফ বা জয়েন্ট চিফ অফ স্টাফ, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একজন সামরিক প্রধান থাকেন, যে সামরিক প্রধান নিয়ন্ত্রণ করেন স্থলসেনা, জলসেনা এবং বায়ুসেনা। আর যখনই এই জয়েন্ট চিফ অফ স্টাফ খুন হয়ে যান, অপসারিত হন, পুরো সামরিক ব্যবস্থার নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। আর নেতৃত্ব না থাকার ফলে সেই দেশকে খুব সহজেই দখল করে নেওয়া যায়, সেই দেশের পতন ঘটে। কিন্তু ইরান এই ব্যবস্থাকে কবেই বিদায় দিয়েছে, তারা এক নতুন অভিনব পৃথিবীতে নির্বিকল্প এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। ফলে ইরান পৃথিবীতে একমাত্র দেশ যাকে সামরিকভাবে যুদ্ধ করে পরাস্ত করা এক কথায় অসম্ভব। চলুন এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই রহস্যময় মোজাইক সিস্টেমটা আসলে কি, আর কিভাবেই বা এই মোজাইক সিস্টেম কাজ করে। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 28 তারিখ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী যখন তেহরান আক্রমণ করলো, সেই প্রথম দিনই শহীদ হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, এবং তার সাথে দেশের আরো গুরুত্বপূর্ণ প্রায় 30 জন নেতৃত্বের মৃত্যু হয়েছিল। আর সেদিনই সারা পৃথিবী ধরে নিয়েছিল ইরানের সম্পূর্ণ পরাজয় হলো, ইরান ধ্বংস হয়ে গেল আমেরিকার একদিনের আক্রমণেই, জায়নবাদী ইসরায়েলের একদিনের চক্রান্তেই সব শেষ হয়ে গেল ইরানের। তেমনটাই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প 1 মার্চ তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। তিনি দাবি করলেন খামেনেই one of the most evil people in history, খামেনেই ইতিহাসের সবচাইতে জঘন্যতম ব্যক্তি, is dead, এখন মৃত। Not only the death of Khamenei but the country has been, তিনি বললেন খামেনেইর শুধু মৃত্যু হয়েছে তাই নয়, ইরান রাষ্ট্রের মৃত্যু হয়েছে। তিনি একরকম দ্বিতীয় দিন আমেরিকা ইসরায়েলের বিজয় এবং ইরানের পরাজয় ঘোষণা করে দিলেন যে ইরান রাষ্ট্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবার শুরু হবে আমেরিকার বিজয় পর্ব। ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে এবার লুণ্ঠন চালাবে ইরানের উপরে, তাদের পছন্দের মতো রেজা পেহলভিকে ক্ষমতায় বসে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবে এবং ইরানের মানুষের জন্য মুক্তি নিয়ে আসবে, এসব তিনি বলেছিলেন। আর এর উত্তরে আব্বাস আরাগচি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানিয়েছিল ইরানের না পতন হয়েছে না পতন হবে, কারণ ইরান সেই রাষ্ট্র যে রাষ্ট্রের পূর্বে আফগানিস্তান এবং পশ্চিমে ইরাক,
এই দুই দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী আগ্রাসন করে দুই দেশের সরকার ফেলেছে। আর তখন ইরান পর্যবেক্ষণ করে দেখেছে কিভাবে এই দুই দেশের সরকার পতন হলো। আগামীতে ইরান যে মার্কিনদের হাতে আক্রান্ত হবে এ বিষয়ে ইরানিদের কোনো সন্দেহই ছিল না। তাই ইরানিরা জানতো যে ইরান আক্রান্ত হবেই, আর আমেরিকা ইরানকে আক্রমণ করে সরকার যাতে কোনোভাবে না ফেলতে পারে তার জন্যই তারা এই রহস্যময় মোজাইক ডিফেন্স সিস্টেমকে উদ্ভাবন করেছিলেন। আব্বাস আরাকচি জানালেন, বম্বিং ইন আওয়ার ক্যাপিটাল হ্যাভ নো ইম্প্যাক্ট অন আওয়ার এবিলিটি টু কন্ডাক্ট ওয়ার। তেহরানে বম্বিং করে ইরানের যুদ্ধ করার শক্তিকে পুরোপুরি ধ্বংস করা যাবে না। কেন যাবে না তিনি আরো জানালেন, ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স সিস্টেম enables us to decide when and how war will end. তাদের দেশের বিকেন্দ্রিক মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থাই ঠিক করবে কিভাবে যুদ্ধ চলবে, কতদিন যুদ্ধ চলবে। তাই তেহরানে বোমাবাজি করে ইরানের সরকার ফেলা সম্ভব না। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি সর্বোচ্চ নেতা, এমনকি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তারও যদি মৃত্যু হয় তাতেও ইরানের শাসন ব্যবস্থা কিংবা ইরানের মিলিটারি ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। স্বাধীন দেশকে আক্রমণ করে সরকার পরিবর্তন করা এবং সেই দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা আমেরিকার সামরিক ইতিহাসের একটা নিত্য নৈমিত্তিক প্রথা। যখন মার্কিন হামলা হয়ে গেল 2003 সালে, ইরাকের সেই সময় অত্যন্ত শক্তিশালী সুসজ্জিত একটা সৈন্যবাহিনী ছিল, কিন্তু সেই সৈন্যবাহিনীর যে আর্মি, পদাতিক সেনা, তাদের হেড সাদ্দাম হোসাইন, ইরাকি এয়ারফোর্স, বায়ুসেনা, তারও মাথা সাদ্দাম হোসাইন, এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা, সেই ব্যবস্থা তারও হেড সাদ্দাম হোসাইন, অনুরূপভাবে ইরাকি নেভি, তারও মাথা সেই সাদ্দাম হোসাইন। অর্থাৎ সাদ্দাম হোসাইন তিনি গোটা দেশের যে সামরিক শক্তি তার নিজের হাতে তিনি রেখেছিলেন, সেই শক্তিকে বন্টন করেননি বা আলাদা করে যে নেতৃত্ব স্থানীয় যে হেড, সেই হেড তিনি নির্বাচন করেননি। অর্থাৎ যিনি আর্মির হেড তিনি যতক্ষণ না পর্যন্ত সাদ্দাম হোসেনের কাছ থেকে ক্লিয়ার সিগন্যাল পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন, ততক্ষণ তিনি কোনো মুভ নিতে পারবেন না। অনুরূপভাবে প্রত্যেকটি বাহিনী তাদের কোনো অ্যাকশনের আগে তাদের নির্ভর করতে হতো সাদ্দাম হোসেনের কাছ থেকে আসা সংকেত। তাই যখন সাদ্দাম হোসেন তিনি নিজে আক্রান্ত হয়ে গেলেন, আত্মগোপন করে বন্দী হয়ে গেলেন, তখন ইরাকের যে বাহিনী, চারটে শক্তিশালী বাহিনী, তাদের যে হেড, তারা নিজের থেকে কোনো রেগুলেটেড অর্গানাইজড কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। ফলে আমেরিকার সৈন্যবাহিনীর হাতে এই ইরাকি সেনা হুড়মুড় করে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। তারা কোনো স্ট্র্যাটেজি ফলো করতে পারলেন না, যে স্ট্র্যাটেজিতে মার্কিনদের বিরুদ্ধে একটা অর্গানাইজ স্ট্রাকচার যুদ্ধ করা যায়। ফলে ইরাক তার সামরিক শক্তি থাকা সত্ত্বেও, যদিও তা আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু অত সহজেও ইরাকি বাহিনী পরাজয়ের কোনো কারণ ছিল না। ফলে ইরাক সরকারের পতন হয়ে গেল। আর এই সময়ে ইরানের মধ্যেও ঠিক একই সামরিক কাঠামো বিরাজ করছিল। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, তারাই ছিল ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি, তারা সর্বোচ্চ নেতার নেতৃত্বে কাজ করত। ফলে দেশের মধ্যে যে সামরিক শক্তির বন্টন তা কিন্তু ছিল না। তাই ইরাক যখন হুড়মুড় করে পতন ঘটলো, একই ভবিষ্যৎ যে ইরানের জন্য অপেক্ষা করছে এটা বুঝতে দেরি হয়নি আয়াতুল্লাহ আলী খামেনেয়ির। সুতরাং তিনি যেহেতু বিচক্ষণ একজন নেতা, সেই বিচক্ষণ নেতা তড়িঘড়ি আইআরজিসিকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বোর্ড তৈরি করলেন এবং বোর্ডকে দায়িত্ব দিলেন এই দুর্বলতাকে কাটিয়ে একটা শক্তিশালী বিকল্প তৈরি করবার জন্য। আর ইরানি সামরিক শক্তির ট্রান্সফরমেশনে যারা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে দুজন অন্যতম ব্যক্তি। একজন হলেন হাসান আব্বাসি, যিনি আইআরজিসির অফিসার ছিলেন। অপরদিকে মোহাম্মদ আলী জাফারি, তিনিও আইআরজিসির কমান্ডার ছিলেন। আইআরজিসির এই দুজন পূর্বতন কমান্ডার যারা পুরো মোজাইক ডিফেন্স সিস্টেমকেই থিওরাইজেশন করলেন, তাদের মাথা থেকে বেরিয়ে এসেছিল এই অনন্য সামরিক ভাবনা। আর এই অনন্য ব্যবস্থার কারণেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এই জায়নবাদী ইসরায়েল তাদের শত চেষ্টা সত্ত্বেও, $ট্রিলিয়ন খরচ করবার পরেও ইরানের এতটুকু পর্যন্ত ক্ষতি তারা করতে পারেনি। চলুন এবার আমরা দেখে নিই এই দাফায়ে মোজাইক সিস্টেম কি এবং কিভাবে তা কাজ করে। এই মোজাইক ব্যবস্থায় সমগ্র ইরানকে 31টি প্রভিন্সে ভাগ করা হয়েছে। এই
প্রত্যেকটি প্রভিন্সের আবার একজন সামরিক নায়ক আছেন, একজন কমান্ডার ইন চিফ আছেন। যে কমান্ডার ইন চিফ তিনি তার প্রভিন্সের বিষয়ে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন ভোগ করেন। যদি কোনো বৈদেশিক আক্রমণে, এই ক্ষেত্রে মার্কিন আগ্রাসনে যদি কেন্দ্রীয় নেতৃত্বের মৃত্যুও হয়, আইআরজিসির হেড যদি শাহাদাত বরণ করেন, এমনকি দেশের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও যদি শাহাদাত বরণ করেন, তারপরেও ইরানের সামরিক ব্যবস্থা এতটুকু আঘাতপ্রাপ্ত হবে না, কারণ ইনস্ট্যান্ট। কারণ সেই সময় যতদিন না পর্যন্ত পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হচ্ছেন ততদিনও যুদ্ধ চলবে। কারণ মোস্তফা খামেনি তিনিও একটা নির্দেশ দিয়েই রাখেন, যখন যিনি শাসনভার গ্রহণ করবেন তিনি তৎক্ষণাৎ তার পরবর্তী নেতা কারা হবে সেটাও যেমন ঠিক করা থাকে, তেমনি প্রতিটা অঙ্গরাজ্য বিপদের সময়ে কিভাবে যুদ্ধ পরিচালনা করবে তার একটা সুনির্দিষ্ট পথনির্দেশিকা তিনি দিয়েই রাখেন। ফলে কেন্দ্রীয় নেতার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই যে সমস্ত অঙ্গরাজ্য নিষ্ক্রিয় হয়ে যাবে, তারা দিশাহীন হয়ে পড়বে, যুদ্ধ চালাতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আগে থেকেই তিনি কমপ্লিট গাইডলাইন, যুদ্ধের পথনির্দেশিকা দিয়েই রাখেন। তাই সর্বোচ্চ নেতা বা সর্বোচ্চ কমান্ডার যিনি, তার মৃত্যুর আগে যখন যুদ্ধ চলছিল ওয়ান ওয়েতে, একটি সেন্ট্রাল নির্দেশে যুদ্ধ চলছিল, তার যদি মৃত্যু হয় মুহূর্তের মধ্যে 31 দিক থেকে যুদ্ধ শুরু হবে। একটা দেশ মুহূর্তেই 31টা দেশে পরিণত হবে, তার শক্তি বরং আরো বৃদ্ধি পাবে, কমবার কোনো সম্ভাবনাই নাই। আর সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছিলাম 28শে ফেব্রুয়ারি সকাল 9টা ইরানি সময়ে যখন আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হলো, তারপরেই শুরু হয়েছিল এক উন্মাদ তাণ্ডব। কালবৈশাখী ঝড়ের থেকেও মারাত্মকভাবে ইরান থেকে গোটা মধ্যপ্রাচ্য, ইসরায়েল শয়ে শয়ে মিসাইল এবং ড্রোন হামলা শুরু হয়েছিল। গোটা মধ্যপ্রাচ্যে যে ভয়ঙ্কর তাণ্ডব এবং ধ্বংসলীলা শুরু করেছিল আইআরজিসির এই 31টা প্রভিন্স, সেখান থেকেই প্রমাণ হয় যে ইরান কত ভয়ঙ্কর শক্তিশালী একটি সামরিক দেশ। চলুন এবার মোজাইক ব্যবস্থার আমরা 7টি গুরুত্বপূর্ণ দিক নির্বাচন করেছি আমাদের গবেষণায়, সেগুলো এবার দেখে নিই এক এক করে। 1 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রতিটি প্রভিন্সে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার। আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার কেন আমরা আগেই বলেছি যে ইরানে মাটির ওপরে যে সামরিক স্থাপনা রয়েছে ঠিক অনুরূপ স্থাপনা রয়েছে মাটির গভীরে। সমতল থেকে প্রায় 300-400 এমনকি 500 মিটার তলে এক সুসজ্জিত বিরাট শহর রয়েছে, যে শহরে রয়েছে সমস্ত সামরিক অস্ত্র এবং সামরিক পরিকাঠামো। কারণ ইরান খুব ভালো করেই জানে পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ডিফেন্স সিস্টেম আমেরিকার, এবং আমেরিকার যে ফাইটার জেট এবং তাদের বিমানে যে বিপুল পরিমাণ বোমা এনে আকাশ থেকে সেই বোমা ফেলে একটি দেশকে অনায়াসে ধ্বংস করে দিতে পারে। আর এই ধ্বংসের হাত থেকে ইরানকে বাঁচিয়ে রাখার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মাটির ওপরে যেমন কাঠামো থাকবে, মাটির তলাতেও অনুরূপ এবং তার থেকে শক্তিশালী সামরিক কাঠামো তৈরি করতে হবে যদি ইরানকে বাঁচিয়ে রাখতে হয়। সুতরাং ইরানের 31টি প্রভিন্সের প্রতিটি প্রভিন্সেই রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার। আর এইরকম হেডকোয়ার্টার রয়েছে প্রতিটি প্রভিন্সে। ফলে একটি প্রভিন্সের এই হেডকোয়ার্টার যদি ফল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, 30টি প্রভিন্স তখনও অক্ষত থাকবে, তার সামরিক অস্ত্র এবং শক্তি সম্পূর্ণরূপে অটুট থাকবে। ওন ইন্টেলিজেন্স অ্যাপারেটাস, একইভাবে রয়েছে প্রতিটি রাজ্যের স্বতন্ত্র ইন্টেলিজেন্স সিস্টেম, রয়েছে ডেডিকেটেড মিসাইল সিটিজ অ্যান্ড টানেলস। ইরান সেই দেশ যে দেশে মাটির তলায় রয়েছে মিসাইল সিটি। কত সিটি রয়েছে এখনো পর্যন্ত যেটুকু জানা যায়, এই মিসাইল সিটির সংখ্যা 1000। 31টি প্রভিন্সের মধ্যে বিভক্ত রয়েছে এই মিসাইল সিটিগুলো। ফলে এক একটা প্রভিন্সে 30 বা 30-এর অধিক করে রয়েছে মিসাইল সিটি। তাই ইরানের যে সামরিক শক্তি তাকে আন্দাজ করা অত্যন্ত দুরূহ। ফলে সিআইএ, মোসাদ তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই মোজাইক সিস্টেমের শক্তিকে আন্দাজ করতে। সিআইএ বা মোসাদ তারা আমেরিকা আর ইসরায়েল সরকারকে যুক্তি দিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে খুন করে দিন, ইরান আপনার হাতে। তারা মোজাইক সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে মাটির গভীরে 1000 মিসাইল সিটি রয়েছে এবং যে সিটিগুলো কোনো সেন্ট্রাল কমান্ড নয়, এক একটা প্রভিন্সের নেতৃত্বে 30টি করে মিসাইল সিটি, সেই সিটি কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। চতুর্থত, ডেডিকেটেড স্টক পাইলস অফ মিউনিশনস, ড্রোনস অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস। ঠিক অনুরূপভাবেই প্রতিটি প্রভিন্সের কাছে রয়েছে এক বিরাট মাত্রায় মিসাইল ড্রোনের স্টক,
যে স্টকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেই প্রভিন্সের কমান্ডারের হাতে। তিনি কত মিসাইল খরচ করবেন, কিভাবে খরচ করবেন, কোন টার্গেটকে তিনি অ্যাটাক করবেন, তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সেই অটোনমাস বডি তারাই যুদ্ধ চালিয়ে যাবে সম্পূর্ণ স্বাধীনভাবে। ফলে আমরা বলছি যে একটা প্রভিন্স, ধরে নিলাম খোরাসান প্রভিন্স, সেটা যদি ধ্বংসও হয়ে যায়, একটা মেঝেতে যদি অসংখ্য টালি দিয়ে যে মোজাইক সিস্টেম তৈরি হয়, একটা টালিকে যদি তুলে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, বাকি টালিগুলো কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে, অক্ষত থাকবে, তারা সেই কাজটাকে চালিয়ে যেতে পারবে। আর এই ঘটনাই ঘটছে এখন ইরানের সঙ্গে। পঞ্চমত, ডিসেন্ট্রালাইজড কমিউনিকেশন সিস্টেম। প্রতিটা প্রভিন্সকে তাদের নিজস্ব কমিউনিকেশন সিস্টেম সেট আপ করা হয়েছে। লক্ষ্য সে একটাই, তেহরান যে আক্রমণের কেন্দ্রবিন্দু হবে সেটা সাধারণভাবে বলা যায়। তাই তেহরান কেন্দ্রিক যদি গোটা ইরানের কমিউনিকেশন সিস্টেমকে তৈরি করা হয়, অতি সহজে বিদেশি আক্রমণে গোটা দেশের কমিউনিকেশন সিস্টেম বিপর্যস্ত হবে। তাই এই ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে। 31টি প্রদেশকেই কমিউনিকেশন স্ট্রাকচারে বিভক্ত করা হয়েছে, যাতে একটা প্রভিন্সের সিস্টেম যদি কোলাপস করে যায়, ডেড হয়ে যায়, যে হুমকি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন যে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে বোমাবাজি করবে, করুন। কারণ ইরানে এই মুহূর্তে 400-রও অধিক পাওয়ার স্টেশন রয়েছে, গোটা দেশকে স্বতন্ত্র লাইনে বিভক্ত করা হয়েছে। তাই একটা কোনো এলাকাতে যদি আক্রমণও হয়ে যায়, তাতেও গোটা ইরানের বিদ্যুৎ সংযোগ বিনষ্ট করা অসম্ভব। ঠিক একইভাবে কমিউনিকেশন সিস্টেমও ডিসেন্ট্রালাইজড রয়েছে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাশিজ ইউনিট। যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানে স্থল অভিযান করবেন, স্থল অভিযান করে ইরানের হাতে থাকা 400 কেজি যে এনরিচড ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামকে লুট করবেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে বাশিজ ইউনিট। বাশিজ ইউনিট কি? এই ইরানের 31টি প্রভিন্সের সেপারেট যে সৈন্যবাহিনী রয়েছে, সেই সৈন্যবাহিনী নিয়োগ করা হয় সেই প্রভিন্স থেকেই। সেই প্রভিন্সের জন্ম হওয়া, বেড়ে ওঠা যারা শক্তিশালী যুবক, তাদেরকে নিয়োগ দেওয়া হয় বাশিজ ইউনিটে। ফলে সেই প্রভিন্স সেই সৈন্যবাহিনীর কাছে তালুর মতো পরিচিত। সেই প্রভিন্সের যুদ্ধ স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে শত্রুকে আক্রমণ করতে হবে, কোন অবস্থান নিতে হবে, সেই বিষয়ে সেই এলাকার সৈন্যবাহিনী সবচাইতে শক্তিশালী। ফলে ইরান কিন্তু এক প্রান্তের পদাতিক সেনাকে অন্য প্রান্তে নিয়োগ করে না, যে প্রান্তে গিয়ে তারা শক্তির সঙ্গে লড়াই করতে পারবে না। ফলে এটাও ইরানের জন্য একটা অনন্য একটা স্টাইল, এই বাশিজ ইউনিট। কারণ আমেরিকার সৈন্যবাহিনী যখন ইরানে কোনো একটি নির্দিষ্ট এলাকায় তারা অ্যাকশন করবে, সেই জায়গার ভূপ্রকৃতি বা লোকেশন, শক্তি বা দুর্বলতা তারা জানবে না। কিন্তু বাশিজ বাহিনীর কাছে সেটাই অ্যাডভান্টেজ হবে, সেটাই পাওয়ার হবে। হোম গ্রাউন্ডে খেলার তো একটা বাড়তি সুবিধা রয়েছে, সেই সুবিধা ভোগ করবে বাশিজ ইউনিট। তাই এ কথা খুব হলফ করে বলা যায়, এখনো পর্যন্ত আমেরিকা যতটুকু মার খেয়েছে যুদ্ধে, যদি স্থল অভিযান করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের পিঠের চামড়া থাকবে না। আমেরিকার কয়েক হাজার সৈন্যবাহিনী যারা আসবে পা দেবে ইরানের মাটিতে, তারা আসবে ভার্টিক্যালি আর যাবে হরাইজন্টালি, অর্থাৎ জীবিত অবস্থায় আসবে আর কফিন বন্দি হয়ে বাড়ি ফিরবে। ইরানে গ্রাউন্ড ইনভেশন যদি ডোনাল্ড ট্রাম্প করে, আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় ভুল করবে ডোনাল্ড ট্রাম্প। আর সপ্তম গুরুত্বপূর্ণ হচ্ছে ডেডিকেটেড নেভি, যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই পার্সিয়ান গালফকে ঘিরে ইরানের যতগুলো প্রভিন্স রয়েছে, এই প্রত্যেকটি প্রভিন্সের স্বতন্ত্র নেভি রয়েছে। এই নেভির একজন হেড রয়েছেন, যে হেড কাজ করবে সেই প্রভিন্সের যিনি কমান্ডার, সেই কমান্ডার নেতৃত্বে কাজ করবে। ঠিক অনুরূপভাবে পাশের যে প্রভিন্স রয়েছে, সেই প্রভিন্সেও অনুরূপ একটি নেভি সিস্টেম রয়েছে। তাই গোটা ইরানের সমগ্র নেভির যে একজন হেড হবেন তেমন কিন্তু মোটেই নয়। ঠিক আইআরজিসি নেভি হেড রয়েছে, আবার প্রতিটি প্রভিন্সেরও স্বতন্ত্র এরকম হেড রয়েছে। তাই একটি কোনো প্রভিন্সকে ধ্বংস করে দিলাম, বোম মেরে গুড়িয়ে দিলাম, তার মানে গোটা ইরানের সমস্ত শক্তি আমি জয় করে ফেললাম, এটা হবার নয়। এর নামই মোজাইক ডিফেন্স সিস্টেম। এটাই সেই রহস্য, যে কারণে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানরা এত আত্মপ্রত্যয়ী। আর এই কারণেই আড়ালে থেকেও এখনো মুস্তফা খামেনি এত শক্তিশালী এবং তার দেশের বিজয় বিষয়ে তিনি প্রত্যয়ী। ইরানের বিজয় হবেই হবে, আমেরিকার পরাজয় হবেই হবে, একথা লিখে দেওয়া যায়। আর তার নেপথ্যে রইল মোজাইক ডিফেন্স সিস্টেম। আমাদের নিবেদন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।